আশা করি আপনারা শুনেছেন ইতিমধ্যে সাম্প্রতিককালে নয়, এটা মোটামুটি ইয়ার্স ব্যাক, মোর দ্যান 50 ইয়ার্স, 50 বছর আগে থেকেই বলা যায়, এখন তো আরও তীব্রতর হয়েছে। দ্য ইন্টেলেকচুয়ালস ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, আমেরিকা, ইউরোপ, এই সমস্ত ডেভেলপড যে কান্ট্রি, সেই সমস্ত দেশে যারা মানে বৌদ্ধিক সম্প্রদায়, সায়েন্টিস্ট, ইকোনমিস্ট এবং ফিলোজফার যারা আছেন, তাদের মধ্যে তারা অনেকেই এখন ভারতবর্ষের পথে ঘাটে মণিমাণিক্য খুঁজে বেড়াচ্ছেন। কেন খুঁজে বেড়াচ্ছেন? তার কারণ তারা মোটামুটি একটা প্রমাণ পেয়েছেন যে প্রাচীন ভারতবর্ষের যে জ্ঞান ভাণ্ডার, সেটি এতটাই সমৃদ্ধ ছিল এবং প্রাচীন ভারতবর্ষের অর্থনীতি সেটা এতটাই ডেভেলপড ছিল যে তারা একেবারে অ্যামেজিং, মানে সারপ্রাইজড, বিস্মিত হয়ে যাচ্ছেন, চমকে যাচ্ছেন। কারণ তারা যত পড়ছেন, যত খোঁজ নিচ্ছেন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিজ্ঞানের ক্ষেত্রে তো তারা তো অনেকেই প্রায় এখন ঘোষণাই করতে শুরু করেছেন যে কসমোলজি, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এগুলোতে জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি, এগুলোতে প্রাচীন ভারতবর্ষের যা গবেষণা হয়েছে মুনি ঋষিদের আশ্রমে, তৎকালীন রাজা মহারাজদের মানে অনুগ্রহে বা আর্থিক সাহায্যে, সেটি বিস্ময়কর। আজকে নাসা পর্যন্ত বলছে কসমোলজিতে প্রাচীন ভারতবর্ষে যে সমস্ত বিষয়ে চর্চা হয়েছে তা একেবারে মানে তারা চমৎকৃত, ইমপ্রেসড। এবং অর্থনীতির ক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য, এই বাণিজ্যের ক্ষেত্রেও প্রাচীন ভারতবর্ষের যে অবদান, অর্থাৎ তার যে শুরুটা, সেটাও কিন্তু প্রাচীন ভারতবর্ষেই হয়েছিল বলে এখন মোটামুটি অনেকেই নিশ্চিত হয়েছেন এবং এই বিষয়ে তারা ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, আমাদের ন্যাশনাল মিডিয়াতে, সিএনবিসি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস। আপনারা দেখবেন মিস্টার ড্যারেল লেম্পটন উইলিয়াম, তিনি একটি বই লিখেছেন, দ্য গোল্ডেন রুট। এখানে তিনি মানে ছত্রে ছত্রে প্রমাণ করেছেন যে কীভাবে প্রাচীন গ্রিস এবং রোম সাম্রাজ্যে ভারতবর্ষের বাণিজ্য জাহাজ পৌঁছাতো এবং এত ডিম্যান্ড ছিল ভারতবর্ষের স্পাইসেস, হ্যান্ডিক্রাফটস, মানে ক্লোথস, বস্ত্র, বিভিন্ন খনিজ, স্টিল ওয়েপন্স, যেগুলো আর কি, এত সুন্দর স্টিল হতো, মানে মরচে এত সেই সময়তে, বিভিন্ন ধনরত্ন, মানে মণিমাণিক্য যেগুলো যাকে বলে, রত্ন, হিরে, মুক্ত, পান্না ইত্যাদি, এবং আরও শিল্পকর্ম প্রচুর চাহিদা ছিল। এবং এখান থেকে জাহাজে যে সমুদ্র বাণিজ্য ভারতবর্ষ এতটাই ডেভেলপড করেছিল, তার থেকেই অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো শিখেছিল সমুদ্র বাণিজ্য পথে কীভাবে সমুদ্রকে ব্যবহার করা যায়। এবং তৎকালীন ইন্ডিয়ান ইকোনমি এতটাই মানে রিচড ছিল, ডেভেলপড ছিল যে দারিদ্র, এখন যেটা আমেরিকার কথা আমরা বলি, ইউরোপের কথা বলি, মানে দারিদ্র, পভার্টি, এই জিনিসটি একেবারে অপরিচিত শব্দ ছিল ইন্ডিয়ান ইকোনমিতে সেই সময়। এটা এখন তারা বলছেন সব জায়গায়। কিন্তু কী এমন হলো যে ভারতবর্ষের হঠাৎ করে ইকোনমিক্যালি এতটা নিচের দিকে আমাদের চলে আসতে হলো? এ তো জানি যে আমাদের 200 বছরের ব্রিটিশ শাসন, প্রচুর লুণ্ঠন চলেছে, এটা একটা অবশ্যই কারণ। কিন্তু তার থেকে বড় কারণ হচ্ছে এই যে মধ্যযুগীয় অত্যাচার, ইসলামের যে আক্রমণ, সেই নাদির শাহ থেকে শুরু হলো ভারতবর্ষে,
তার ফলে সনাতনী হিন্দু সমাজ নিজেকে বাঁচাতে বিধি নিষেধ বেড়া জালের নিজেদেরকে বেঁধে ফেলল। একের পর এক মন্দির ধ্বংস হচ্ছে, একের পর অত্যাচার চলছে, বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তরবারির আঘাতে মরতে হচ্ছে। এইসব দেখে যা হয়, একটা ভীত সন্ত্রস্ত সমাজ সে নিজেকে গুটিয়ে নেয় সম্মুখের মতো। আর একটা ভীত সন্ত্রস্ত সমাজ গুটিয়ে নিলে কি হয়, তার বিকাশ থেমে যায়, চর্চা থেমে যায়, জ্ঞানের অন্বেষা থেমে যায়। তা থামবেই বার কেন? নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, তক্ষশিলাকে ধ্বংস করা হলো। তাহলেই বৌদ্ধিক সমাজ পিছিয়ে আসতে বাধ্য। আর তার ফলে এই যে মিডিয়েভাল এরা, মানে ইসলামিক পিরিয়ড, এর ফলে ভারতবর্ষের আর্থিক যে বিকাশ একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তারপরে ব্রিটিশ এসে বাকি কাজটা শেষ করে দিল। আমরা মনে করি ব্রিটিশ আমাদের বিজ্ঞান শিখিয়েছে ইত্যাদি, কিন্তু এটি যে কত বড় ভুল ধারণা, আমরা কতটা প্রাগ্রসর ছিলাম, এটা পাশ্চাত্য এখন মেনে নিয়েছে মোটামুটি। দেখুন, ফেসবুকের যিনি জনক, মাইক্রোসফটের যিনি জনক, ফোর্ড কোম্পানির যিনি মালিক, এবং এরকম অনেক বড় বড় শিল্প সংস্থা যারা মালিক, তারা কিন্তু আজকে হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছেন। কেন আকৃষ্ট হচ্ছেন? মানে এই হিন্দু সংস্কৃতি বা সনাতন যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে যে ইন্টেলেকচুয়ালিটি আছে, যে অন্বেষা, যে মেধা, যে বৌদ্ধিক বিষয় আছে, সেটার প্রতি ওরা আকর্ষিত হচ্ছেন। তাই সেই কারণে দেখুন, সনাতনী হিন্দু সমাজের জাগরণ প্রয়োজন বিভিন্ন কারণে। যদি উন্নয়নের প্রশ্নে বলেন, সমৃদ্ধি, ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটার জন্যও প্রয়োজন সনাতনী হিন্দু সমাজের জাগরণ। যদিও এখন ভারতবর্ষে সেটা পরিলক্ষিত হচ্ছে সব জায়গায়, কিন্তু আমরা তো বলছি সনাতনী হিন্দু সমাজের জাগরণ হোক, তাহলে আর অনেক সমস্যা, বিশ্ব শান্তির পক্ষেও এটি ভালো। সনাতনী হিন্দু সমাজ জাগরিত হওয়া মানে অন্যান্য যারা উপাসনা পদ্ধতিতে বিশ্বাস করেন তাদেরকেও সম্মানের জায়গায় রেখেই শান্তি এবং সহাবস্থানের দ্বারাই এই পৃথিবীকে সমৃদ্ধ করা সম্ভব। মানে এই যে চারিদিকে এখন যুদ্ধ দেখছেন, মারামারি দেখছেন, হিংসা দেখছেন, এটি সনাতনী হিন্দু সমাজ যদি পৃথিবীর বিশ্বের চালকের আসনে বসেন, এই যুদ্ধের প্রয়োজনীয়তাটা কমে যাবে, যুদ্ধ থাকবে না। গীতা, বেদ, বেদান্ত, উপনিষদের মধ্যে যারা একবার ঢুকবেন তাদের মন অন্যদিকে চালিত হবে। কিন্তু এটি করতে গেলে তো আমাদের একটি ব্যবস্থার প্রয়োজন, হঠাৎ করে তো হবে না। বিভিন্ন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি, তারপর আবার দৈনন্দিন সাংসারিক কাজে ঢুকে পড়েছে, সব ভুলে যাচ্ছে। কিন্তু এই যাতে ভুলে না যাওয়া হয়, এটা একটা কনসিস্টেন্ট প্রসেস, পদ্ধতি। সনাতন হিন্দু সমাজকে জাগিয়ে রাখা, তাদের সত্যিকারের যে পূজা পদ্ধতি, উপাসনা পদ্ধতি আমাদের আছে, সে শাক্তমতে হোক, বৈষ্ণব হোক, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ, যাই বলেন, নাগা সন্ন্যাসী সম্প্রদায়, আর তো অনেকই আছে, বৈষ্ণব সম্প্রদায়, এরা তো করছেন, এরা তো চর্চা করছেন, ভারতবর্ষকে সমৃদ্ধ করছেন, হিন্দু সমাজকে সমৃদ্ধ করছেন। কিন্তু এই সকলেরকে যদি একটা ঐক্যবদ্ধ চেহারা দিতে হয়, তাহলে একটি সাংগঠনিক ব্যবস্থার প্রয়োজন। এই সাংগঠনিক ব্যবস্থা 1925 সালে ভারতবর্ষে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার শুরু করেছিলেন। আজকে 100 বর্ষ পরে এক মহীরূপ রূপ ধারণ করেছে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে নামটি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে বহু কার্যকর্তা তৈরি হয়েছেন, লাখো লাখো। তারা এই সনাতন হিন্দু সমাজকে আমাদের দেশে, বিদেশে, সর্বত্র একটা জাগরিত হিন্দু সমাজের যে পরিবেশ, যে নির্মাণ, সেটা তারা, এই কার্যকর্তারা নির্মাণ করেছেন। যার ফলেই আজকে পাশ্চাত্য দেশ, দুনিয়া বলুন, সর্বত্র কিন্তু ভারতের দিকে চোখ ফেরাচ্ছেন।
যে ভারত কি বলছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও ইন ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স। এর কারণ হচ্ছে এই যে সংঘের যে স্বয়ংসেবক যারা আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছেন। তাহলে এই যে কাজটা যদি চালিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রয়োজন হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSSের নিত্য শাখার সঙ্গে নিজেকে যুক্ত করা। কারণ প্রতিদিন যদি না করেন, প্রতিদিন যদি পিতলের ঘটি না মাজেন, চকচক করবে না। প্রতিদিন যদি ক্লাসের ছেলে তার পড়াটা না করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে। হঠাৎ যদি পরীক্ষার সময় পড়তে শুরু করে ভালো রেজাল্ট হবে না। সুতরাং একটা কনসিস্টেন্ট এফার্ট এটা করতে গেলে আপনাকে RSSের যে সাংগঠনিক পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে আপনাদেরকে আসতে হবে। তাহলে এই সংগঠিত হিন্দু সমাজ, এবং সংগঠিত হিন্দু সমাজ মানেই কিন্তু পৃথিবীব্যাপী বৈভবশালিনী ভারতবর্ষ এবং শান্তির পৃথিবী, বসুধৈব কুটুম্বকম, সকলকে মিলে সকলের সহাবস্থান। মানে আজকে মুসলিম সমাজে যে মারামারি, এটা থামাতে গেলেও RSSের প্রয়োজন আছে। মানে অনেক আমার মুসলিম বন্ধু বলেন যে আমরা হিন্দু এলাকায় গেলে বেশ ভালো লাগে আমাদের, যারা লেখাপড়া শিখেছেন আর কি, বা শান্তি, লেখাপড়া না শিখলেও যারা একটু শান্তিপ্রিয় এরকম। তো সে কারণে এই শতবর্ষ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। আপনারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে নিত্য শাখা পদ্ধতি, এখানে যুক্ত হন। প্রভাত শাখায় যান, শাম শাখায় যান, কমসে কম সাপ্তাহিক মিলন স্থাপন করা যেতে পারে, সেখানে থাকুন। হিংসার কোনো জায়গা নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক, এসব যে অনেক সব বলে টলে, এটা হচ্ছে শৃঙ্খলা, এটা একটা পদ্ধতি, এটা ভারত মাতার একটা পূজা। এর মধ্যে কোনো হিংসা, মারামারি, অন্যকে ঘৃণা, এসবের কোনো বিষয়ই নেই। কারণ হিন্দুত্ব কখনো ঘৃণা করে না, কারণ হিন্দুত্বের মধ্যে ঘৃণার কোনো স্থানই নেই। সে কারণে 1925 সালে যার শুরু মাত্র কয়েকজন বালক স্বয়ংসেবককে নিয়ে, ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারজির হাত ধরে, সংক্ষেপে ডাক্তারজি, আর আজকে তার কি বিশাল রূপ আপনি অনুভব করতে পাচ্ছেন। তো এটি কি আরও গ্রামে গ্রামে, প্রতিটা গ্রামে, প্রত্যেকটি গ্রামে, মহল্লায়, জনপদে একটি নিত্য শাখা অথবা সাপ্তাহিক মিলন গড়ে তোলাই হচ্ছে আমাদের এই শতবর্ষের সংকল্প। ভালো থাকবেন। আশা করি RSSের রাষ্ট্রীয় স্বয়ংসেবক শাখার নিত্য শাখায় অংশ নেবেন এবং আগামী দিনে বৈভবশালী ভারতবর্ষ নির্মাণের জন্য যে কাজ, এবং তার সাথে সাথে এক নতুন বৈশ্বিক সমাজ গড়ে তোলার যে কাজ, সেই কাজে সামিল হবেন। ধন্যবাদ।